সেই দিন দরজার নাড়ার জোরালো শব্দে আমার ঘুম ভেঙে গেল। কোলবালিশটাকে পুরো জাপটে ধরে পাশ ফিরে আরাম করে শুয়েছিলাম। চোখ মেলে চাইতেই বুঝতে পারলো সকালের সূর্য শোয়ার ঘরটাকে আলোতে পুরো জড়িয়ে দিয়েছে। অমনি আমার নজর সামনের বড় দেওয়াল ঘড়ির দিকে চলে গেল। ঘড়িতে তখন সকাল 10:30 বাজে। বড্ড বেলা হয়ে গেছে। আমার বর ইতিমধ্যেই কাজে বেরিয়ে গেছে। বাজারে তার একটা কাপড়ের দোকান আছে। দোকান খুব জাঁকজমক। বাড়ি থেকে বেরোনোর আগে বউকে একবার ঘুম থেকে ডেকেও যায়নি। আমার স্বামী পার্থ আজকাল বাড়ি ফেরে অনেক রাত করে। সারাদিন খাটাখাটনির পর দিনের শেষে একদম ক্লান্ত হয়ে থাকে। এদিকে আমি চিরকালই একটু কামুক স্বভাবের। বিয়ের আগে বেশ কয়েকটা প্রেম করেছিলাম। রূপবতী বলে পুরুষ মহলে এমনিতেই আমি বরাবরের মতো জনপ্রিয়। যেমন ধবধবে ফর্সা আমার গায়ের রং, তেমনি তার ভরাট যৌবন। বিশেষ করে কোমর অত্যন্ত ভারী। চিরকালই ছেলে ছোকরাদের লোলুপ নজর আমার ডবকা দেহখানার ওপর পড়ে এসেছে। আমার শাঁসালো শরীরের কাম পাই মাত্রাতিরিক্ত বেশি। খিদে মেটাতে গিয়ে প্রতিটি প্রাক্তন প্রেমিকের সাথে কম বেশি শারীরিক সম্পর্কে জড়িয়েছি। পার্থের সাথেও আমার প্রেম করেই বিয়ে। তবে বিয়ে করার পর আর কোনো পুরুষের কাছে কোনোদিন সম্পর্কে লিপ্ত হইনি। কিন্তু দুঃখের বিষয়, স্বামীর কাছে আমি ভালোবাসার বদলে অবহেলাই বেশি পেয়েছি। 40-এ পা দিতে না দিতেই পার্থ যেন খেলার সম্পর্কে সব উৎসাহ হারিয়ে ফেলেছে। শুধুমাত্র টাকা কামানোতেই তার সমস্ত আগ্রহ। অবশ্য এ বিষয়ে তাকে পুরোপুরি দোষারোপ করা যায় না। নধর দেহটা যতই আবেদনে ভরপুর হোক না কেন, ভাগ্যের পরিহাসে আমি গর্ভধারণে অক্ষম। বিবাহিত জীবনের পাক্কা 5টা বছর পার করার পরেও যখন আমাদের কোনো সন্তান হলো না, তখন পার্থ একরকম জোর জবরদস্তি করেই নিজের আর আমার ডাক্তারি পরীক্ষা করালো। পিতৃসুখের আনন্দের থেকে চিরকালের মতো সে বঞ্চিত থাকবে শুনে মনে প্রচন্ড আঘাত পায়। এমন কঠিন দুঃসংবাদ পেয়ে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারপর থেকেই পার্থ বউকে নিয়ে চরম উদাসীন হয়ে পড়েছে। এই ভীষণ মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে সে সব ছেড়ে শুধু ব্যবসায় মন দিয়েছে। কাপড়ের দোকানটাই হয়ে উঠেছে তার ধ্যান জ্ঞান, বেঁচে থাকার একমাত্র সম্বল। অথচ কোনোদিনও মা না হতে পারার দুঃখ আমার মনে তেমন ভাবে আঁচড় কাটতে পারেনি। 9 মাস পেট ফুলিয়ে বহন করার বাসনা আমার অবশ্য কোনো কালেই ছিল না। অতএব বাজা হওয়ার খবরে আমার বরের মাথার ওপর অভিশাপের খাড়া হয়ে নেমে আসলেও আমার কাছে সেটা নিতান্তই আশীর্বাদ সমান। তবে এর ফলস্বরূপ আমাকেও কম কষ্ট পেতে হচ্ছে না। অবশ্য সেটা মানসিক না হয়ে নিতান্তই শারীরিক। দিনের পর দিন, মাসের পর মাস স্বামীর কাছে অবহেলা পেয়ে পেয়ে আমার মন যেন বিষিয়ে উঠেছে। আমি এখন খাওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছি। কোনো মুহূর্তে একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটে যেতে পারে। ভালোবাসায় লিপ্ত না হতে পেরে আমার দেহ যেন দিন দিন অবাধ্য হয়ে উঠছে। টইটুম্বুর শরীরটা যেন সর্বক্ষণ তেতো আগুন হয়ে থাকছে। এই নিয়ে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে বহুবার কথা কাটাকাটি হয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। ওদিকে আমার স্বামী সারাদিন বাড়ির বাইরে দোকান করে বেরোচ্ছে, এদিকে ঘরে আমাকে অতৃপ্ত অপরূপা সর্বক্ষণ ছটফট করে দিন কাটাতে হচ্ছে। কামাগ্নির দহন জ্বালায় আমি সারা রাত দু চোখের পাতা এক করতে পারি না। সকালে ঘুম থেকে উঠতে প্রতিদিনই আমার দেরি হয়ে যায়। আজকেও তাই হলো। তবে দরজায় কড়া নাড়ার শব্দে আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে আমি শুনতে পেলাম সৌরভ দরজার ওপর থেকে গলা ফাটিয়ে চিল্লাচ্ছে, ও কাকি, দরজা খোলো। আর কতক্ষণ ঘুমাবে গো? সৌরভ পার্থের দোকানের কর্মচারী, তবে একমাত্র আদরের ভাতিজা। আর্টস কলেজে 2য় বর্ষের ছাত্র। অতি ছোটবেলায় একটা সাংঘাতিক গাড়ি দুর্ঘটনায় বাবা মা দুজনকে হারানোর পর থেকে ও আমাদের বাড়িতেই থাকে। সৌরভ খুব নেওটা। বাড়িতে থাকলে সারাদিন আমার পেছন পেছন ঘুরঘুর করে। অবশ্য এটা বয়সের দোষ। সদ্য যৌবনে পা দিয়েছে। তাই আর বাকি সব ছেলেপুলেদের মতো সুন্দরী মহিলার প্রতি অনুরক্ত হয়ে ওঠাই স্বাভাবিক।
হোক না সেই মহিলা কাকার স্ত্রী, প্রথম সাক্ষাতেই আমার সরস শরীরে ভরাট আর জোয়ান মনটাকে একেবারে কব্জা করে ফেলেছে। তারপর থেকে ও যে কত শতবার আমার আবেদনের শাসালো দেহটাকে কল্পনা করে বাথরুমে দাঁড়িয়ে হাতের কাজ করেছে তার কোনো হিসেব নেই। সুযোগ পেলেই তাই ও আমার পেছনে লাগে, ইয়ার্কির ছলে গায়ে একটু একটু হাত বুলিয়েও সুখ নেয়। আমিও কলেজ পড়ুয়া সৌরভকে খুবই পছন্দ করি, অত্যাধিক লাই দিই। উঠতি বয়স হলেও সৌরভের মধ্যে বেশ একটা পুরুষালী ভাব আছে। ও নিয়মিত ব্যায়াম করে, ওর চেহারাটা বেশ শক্তপোক্ত। আমার মতো এক অতৃপ্ত বিবাহিতা নারী এমন কম বয়সী এক বলবান পুরুষের দিকে অতি সহজেই ঝুঁকে পড়বে, সেটাই তো স্বাভাবিক। তাই আদরের ভাগিনা খুনসুটির ছলে আমার গায়ে হাত দিলে আমি রাগ করে সরিয়ে দেই না, এমন ভাব করি যেন কিছুই হয়নি, বরং ন্যাকামি করে সৌরভের গায়ে ঢলে পড়ি। এমন চ্যাংড়ামি করার জন্য উৎসাহিত করি। যত দিন যাচ্ছে জোয়ান ভাতিজার সামনে আমার লাজ লজ্জা কমে আসতে লাগলো। আজকাল ওর সাথে আড্ডা দেওয়ার সময় আমার পোশাক আশাক ঠিকঠাক থাকে না, এমন বেহায়া ভাবে আলুথালু বেশে গল্প করতে বসি যে আমার আলগা বেশভূষার ফাঁক ফোড়কের মধ্যে দিয়ে লোভনীয় ধন সম্পত্তিগুলো বিশ্রীভাবে ফুটে ওঠে। সৌরভও সেই সুযোগে পরম তৃপ্তি সহকারে দুচোখ ভরে সেই মুখরোচক দৃশ্যের স্বাদ গ্রহণ করে থাকে। যাই হোক, সেই প্রিয় ভাতিজার আওয়াজ পেয়ে আমি বিছানা থেকে গলাটা সমান চড়িয়ে উত্তর দিলাম। দরজা খুলে ঘরে ঢুকেই সৌরভ দেখলো আমি নিতান্তই নির্লজ্জের মতো আতনাঙ্গা হয়ে বিছানায় শুয়ে আছি। শাড়িটা যেন এলোমেলো হয়ে আছে, কোনো অন্তবার্ষ নেই। সুন্দরী কাকির এমন বেহায়াপনা অবশ্য সৌরভকে একেবারেই অবাক করলো না। এমন আলগাভাবে শুয়ে থাকাটা আমার বরাবরের অভ্যাস। রাতে শাড়ি ছেড়ে কেবল নাইটি পরেই আমি বিছানায় শুয়ে পড়ি। আমাকে এই রূপে এর আগেও সৌরভ অসংখ্যবার দেখেছে, তবে সৌরভ লক্ষ্য করলো ইদানিং আমার চালচলন বড্ড পাল্টে গেছে। চলাফেরা করার সময় শাড়ির আঁচলটা মাঝে মধ্যেই কাঁধ থেকে খসে পড়ে, কিন্তু চট করে আর সেটাকে কাঁধে তোলা হয় না। আজকাল আমি নাভির অনেক নিচে শাড়ি পরা শুরু করেছি, ফলে থলথলে পেট চোখের সামনে উন্মোচিত থাকে। সম্প্রতি আমার পুরনো বহুদিনের অব্যবহৃত ব্লাউজ বন্ধ বাক্স খুলে নামিয়েছি। প্রতিটা ব্লাউজই সাইজ ছোট আর ভীষণ টাইট, গায়ে দিলে সবকটা হুক ঠিকঠাক মতো আটকায় না। কিছু ব্লাউজের দুটো তিনটে করে হুক তো কবেই ছিঁড়ে পড়ে গেছে, ফলে সেগুলো পরলে আমার খাদ সাংঘাতিকভাবে উন্মোচন হয়ে পড়ে। কিন্তু আমার কোনো ভ্রুক্ষেপ থাকে না। আমি আজকাল এমন ঢিলেঢালা ভাবে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।